চেয়ারম্যানের একমাত্র মেয়েকে আজকে 2 দিন হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না। শহরের বর্তমান চেয়ারম্যান জনাব জহির মিয়ার মেয়ে নিখোঁজ আজকে 2 দিন হচ্ছে, অথচ এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। থানার ওসি থেকে শুরু করে সবাই কাজ করেই যাচ্ছে, কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না মেয়েটার। জহির মিয়া তার মেয়েকে 3 দিন যাবৎ দেখতে না পেয়ে হতাশ এবং বুকের ভেতর অনেক কষ্ট নিয়ে বসে আছে বাড়িতে। দেশের পুলিশ সিস্টেম যে এতটা বাজে আর এতটা স্লো সেটা নিজেই বুঝতে পেরেছে আজকে। কারণ 2 দিন কেটে গেল, তবুও তার মেয়ের কোনো খোঁজ পেল না পুলিশ। জহির মিয়ার মেয়ের নাম আফরিন। মেয়ের বয়স সবেমাত্র 17তে পা দিয়েছে। দেখতে বেশ সুন্দরী হয়েছে মেয়েটা। একটি মাত্র মেয়ে তার। মেয়ের কিছু হলে জহির মিয়াও বাঁচবে না, কারণ প্রতিটা বাবাই তার মেয়েকে ছেলের চেয়ে বেশি ভালোবাসে। সেখানে জহির মিয়াও ব্যতিক্রম হয়নি। একজন চেয়ারম্যানের মেয়ে নিখোঁজ, অথচ এখনো খুঁজে পায়নি, এটা একটা ব্যর্থতা মনে করেন জহির মিয়া। প্রচণ্ড রাগ নিয়ে বাড়ি থেকে বের হয় থানার উদ্দেশ্যে। সেখানে গিয়ে থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে দেখা হয়। প্রচণ্ড রাগ নিয়ে সাইফুল ইসলামকে বলে, আপনারা কি আমার মেয়েকে খুঁজে দেবেন না? এখনো পাচ্ছেন না কেন? বিষয়টাকে স্বাভাবিক ভেবেছেন সাইফুল, কারণ জহির মিয়ার মেয়েকে খুঁজে পাচ্ছেন না, সেখানে রাগ হওয়াটাই স্বাভাবিক। তাই শান্ত গলায় সাইফুল বলেন, স্যার, আমরা আপনার মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি, আপনি শান্ত হন। শান্ত হব মানে কি? আজকে 3 দিন হচ্ছে, তবুও আপনারা খুঁজে পাচ্ছেন না, সেখানে আমি কি করব? ফোর্স বাড়ান, টাকা লাগলে আরও দিচ্ছি, তবু আমার মেয়েকে আজকের মধ্যেই এনে দিতে হবে। ওসি একটু শান্ত গলায় বলে, আচ্ছা ঠিক আছে, আজকের মধ্যেই খুঁজে বের করব আমরা। রাগান্বিতভাবেই সেখান থেকে পৌরসভায় এসে নিজের চেম্বারে বসেন জহির মিয়া। বেশ কিছুক্ষণ বসে থাকার পর একজন লোক চেম্বারে এসে একটি আইডি কার্ডের সামনে দিয়ে বলে, স্যার, আমি নিশাত, পিবিআই অফিস থেকে এসছি। জহির সাহেবের মন মেজাজ এমনিতেই ভালো নয়, তাই একটু ভারী গলায় বলল, হ্যাঁ বলেন। স্যার, আপনার মেয়ের সম্পর্কে কিছু তথ্য লাগবে। কতজনকে তথ্য দেবো আমি? এর আগেও দিয়েছি, আর একটু আগেও ওসির সাথে দেখা করে আসছি। জি স্যার, ওসি স্যারই আমাকে পাঠিয়েছেন। কেসটা স্বয়ং ওসি স্যার নিজে হ্যান্ডেল করছেন এবং আমাকে সাথে নিয়েছেন। আজকেই শেষ, এবং এই তথ্যের ওপর ভিত্তি করেই আমরা সামনের দিকে অগ্রসর হব। মেয়র একটু বিরক্ত হয়ে বলেন, আচ্ছা বলেন, কি জানতে চান? আপনার মেয়ে আফরিন ঠিক কটায় কখন বাসা থেকে নেই? ওর ঠিক 4টায় একটা কোচিং আছে, তাই সে 3:35 বা 3:40-এর মধ্যে বাসা থেকে বের হয়, কোচিংয়ের উদ্দেশ্যে যায়। আবার বাসায় ফেরে ঠিক 5:30টার মধ্যেই। সেদিনেও সে কোচিং যাওয়ার জন্যই ব্যাগ গুছিয়ে 3:25 বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর ফেরার সময় হয়ে যায়, কিন্তু আফরিন বাসায় আসছে না। প্রায় 6টার দিকে কোচিংয়ে কল দিই এবং তারা আমাকে জানায় আজকে নাকি আফরিন কোচিংয়েই যায়নি। তারপরই মাথাটা চক্কর দিয়ে ওঠে। তাহলে এতক্ষণ কোথায় আছে আফরিন? এরপর পুরো রাত কেটে যায়, তবুও কোনো খোঁজ পায় না। এর মধ্যেই সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে জানানো হয়েছে, কিন্তু কোনো বাড়িতেই আফরিন যায়নি। তারপরেই আপনাদের জানানো হয়েছে। নিশাত বলে, আপনার খুব কাছের কেউ বা আপনার মেয়ের কাছের কারোর সাথে কি রিসেন্ট কোনো ঝামেলা হয়েছিল বা এরকম কোনো কিছু? আপনি সন্দেহ করছেন আপনার নিজের ভাইয়ের ওপর, কিন্তু কেন? ওই ছাড়া আর কেউ করেনি এই কাজ। কারণ কিছুদিন আগে আমার বড় ভাই জমির উদ্দিনের সাথে সম্পত্তি নিয়ে কথার কাটাকাটি হয়েছে, আর তখনই আমার বড় ভাই আমাকে বলেছিল আমার নাকি সে অনেক বড় ক্ষতি করবে। আর আমার মেয়ে যেদিন থেকে নিখোঁজ তার আগের দিন থেকেই আমার বড় ভাইকেও পাচ্ছিলাম না, এবং এখনও সে পলাতক। সেই অনুযায়ী বোঝাই যায় যে কে করেছে কাজটা। আমরা আপনার ভাইকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছি। আপনার মেয়ের কোনো শত্রু আছে কি, অথবা আপনার ভাই ছাড়া আর কাউকে সন্দেহ হচ্ছে কি? চেয়ারম্যান বলে, না, আর তাছাড়া আমার মেয়ের খুব একটা বাসা থেকে বের হয় না, শুধু বিকেলেই কোচিং যায়, তাছাড়া আর বের হয় না বাসা থেকে। আর ওর কোনো শত্রুও নেই। আরও কিছু কথা জিজ্ঞেস করে নিশাত চলে যায় পৌরসভা থেকে। এরপর জহির মিয়া অফিসে কিছুক্ষণ বসে থাকার পর তিনিও বাড়ির দিকে রওনা হয়। এদিকে আফরিনের মায়ের অবস্থা একদম খারাপ,
কান্না করতে করতে তিনি নিজেই অসুস্থ হয়ে গেছেন। একটাই মেয়ে, আর কোনো সন্তানও নেই তাদের, আর তাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন হলে যে কোনো মাই অসুস্থ হবে। নিশাত প্রথমে আফরিনের বান্ধবীকে খুঁজে বের করে। আফরিনের খুব কাছের বান্ধবীর নাম রিয়ামণি। রিয়ার সাথে দেখা করে নিশাত। দেখা করে তাকে বলে, আচ্ছা রিয়া, আফরিনের কোনো বয়ফ্রেন্ড আছে? না, ও এগুলোর মধ্যে কখনোই ছিল না, আর ও বাড়ি থেকে বের হয় না খুব একটা। আর যতদূর বাইরে ছিল সেই সময়টা সে আমার সাথেই ছিল, কোনো রিলেশনশিপে ছিল না, এমনকি ও কাউকে পছন্দও করতো না। আফরিনের কে কেউ পছন্দ করতো বা ডিস্টার্ব করতো এমন কেউ ছিল? ওই রকম কেউ নেই। ওর বাবা আমাদের জেলার মেয়র, তাই আসলে ওকে কেউ ডিস্টার্ব করতো না। তবে প্রায় 1 বছর আগে একটা ছেলে ওর পিছনে ঘুরতো। এরপর ছেলেটাকে সরাসরি আফরিন বারণ করে দিয়েছিল। কি বলেছিল ছেলেটা? আমি জানি না। আফরিন শুধু আমাকে বলেছিল ও নাকি ছেলেটাকে সরাসরি বারণ করে দিয়েছে। এরপর থেকে আর ছেলেটাকে দেখিনি আমি। ছেলেটার নাম কি? কোথায় থাকে? ছেলেটাকে কখনো দেখিনি, তার সম্পর্কে জানিও না। শুধু আফরিনের পিছন পিছন দুদিন আসছিল, তখন দেখেছি। তাছাড়া চিনিও না, জানিও না, আর দেখিও নি। রিয়ার থেকে সব তথ্য নিয়ে নিশাদ আবারও থানায় যায়। থানায় গিয়ে চেয়ারে বসে থাকতে থাকতে মনে পড়ে আফরিনের কোচিংয়ে একবার খোঁজ নেওয়া দরকার। তাই আবারও থানা থেকে সোজা আফরিনের কোচিংয়ের দিকে রওনা হয়। সেখান থেকে কোচিংয়ের পরিচালকের সাথে দেখা করে এবং তার থেকে আফরিনের সম্পর্কে সেসব শোনে। কিন্তু সবাই বলছে আফরিন অনেক ভালো একটা মেয়ে। যেহেতু সবাই আফরিনকে ভালো বলছে, সেদিক দিয়ে বোঝা যাচ্ছে মেয়েটা সত্যিই অনেক ভালো। কিন্তু এত ভালো মেয়েকে কে অপহরণ করলো? এদিকে মেয়েটা ফোনও ব্যবহার করে না, না হলে কল ভয়েস চেক করা যেত। রাত হয়ে যাওয়ায় কোচিং থেকে সোজা বাড়ির দিকে রওনা হয় নিশাত। ভাবতে থাকে কিভাবে চেয়ারম্যানের মেয়েকে উদ্ধার করা যায়। যে করেই হোক উদ্ধার করতেই হবে, এবং জীবিতভাবে। কোনো অপরাধী ক্লু না রেখে কাজ করে না। একটা ক্লু খুঁজতেই হবে, আর সেটা দিয়েই খুঁজে বের করতে হবে। এমন আরও অনেক চিন্তা করতে করতে হুট করে মোবাইলটা বেজে ওঠে। দেখে ওসি স্যার সাইফুল ইসলাম কল দিয়েছে। নিশাত ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ স্যার বলেন। নিশাত পার্কে যে পুকুরটা আছে সেখানে নাকি একটি অর্ধগলিত লাশ পাওয়া গেছে। তুমি গিয়ে একটু দেখে আসো তো। কি বলছেন স্যার? আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে, দেখে জানাও। ওকে। বাড়ির দিকে পথ ঘুরে পার্কের দিকে রওনা দেয় নিশাত। খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং গিয়ে দেখে অনেক মানুষ ভিড় করেছে এবং লাশটিকে পানির থেকে তুলে ওপরে রেখেছে। লাশটি একটা বস্তায় ভরা ছিল। বস্তা থেকে প্রচণ্ড রকমের অসহ্য একটা গন্ধ নাকে আসছে। তারপরেও মানুষের এত ভিড়। অসহ্য গন্ধ সহ্য করে কাছে গিয়ে নিশাদ বস্তার মুখটা খুলে বলে। একজন মুখ খুলে দেয় আর সাথে সাথে লাশের মুখ দেখে নেয় নিশাদ। ও মাই গড, এটা তো জসিম উদ্দিনের লাশ, মেয়রের বড় ভাইয়ের লাশ। নতুন বাসায় উঠেছে হাবিবুর রহমান। তিনি একজন সরকারি কর্মকর্তা, ফ্যামিলি প্ল্যানিং এর অডিট অফিসার হিসাবে রয়েছেন। সরকারি চাকরিজীবীদের এই এক সমস্যা, একটা জেলায় শান্তিপূর্ণভাবে থাকতে না থাকতেই বদলি করে আর একটি জেলায় পাঠায়। হাবিবুর রহমান এসে নতুন বাসা নেয়। সেখানে তার স্ত্রী ও 2 সন্তান, একটি মেয়ে একটি ছেলে নিয়ে জিনিসপত্র সহ ঘরে ওঠে। জিনিসপত্র বলতে একটা সংসারে যা কিছু লাগে। খুব বেশি বেতন পায় না, তবে যা পায় তা দিয়ে দিব্যি মাস চলে যায় তার। অফিস থেকে বাড়ি খুব বেশি দূরে নেয়নি, হেঁটে 5 মিনিট লাগে। তিনি নিয়মিত অফিসে যায়, অফিসের সমস্ত কাজ শেষ করে বাড়িতে আসে। অফিসের একজন সৎ লোক হাবিবুর রহমান। কেউ অফিসে না আসলেও উনি একবারের জন্য হলেও যাবেন। তিনি তার কাজকে কখনোই ফাঁকি দেন না। অফিসের সেরা মানুষের পুরস্কারও পেয়েছেন হাবিবুর রহমান। বেশ কিছুদিন হয়ে গেছে তার, প্রায় 5-6 মাস হচ্ছে নিজের জেলার বাড়িতে যায় না হাবিবুর। তাই অফিস থেকে 10 দিনের ছুটি নিয়ে ফ্যামিলি সহ নিজের বাড়িতে যায় হাবিবুর। ছুটিতে নিজের বাড়িতে যাওয়ার মুহূর্তটা যে কত আনন্দের, সেটা যে যায়নি সে কখনোই বুঝবে না। বাড়িতে গিয়ে হাবিবুর প্রায় 5 দিনের ছুটি কাটায় খুব আনন্দেই। সকালে উঠে একটু হাঁটাহাঁটি করে আশেপাশে। 7টার দিকে সকালে নাস্তা করতেই ফোনটা বেজে ওঠে। অফিসের বড় স্যার কল করে। ফোনটা ধরে সালাম দিয়ে বলে, জি স্যার বলুন। এমার্জেন্সি ফিল্ডে একটা কাজ আছে, জেলার সিএস থাকবে সেখানে, তোমাকে থাকতে হবে।
তাই আজকে 2টোর মধ্যে আসো, কাজ শেষ করে না হয় আবার বাড়িতে যেও, একটু কষ্ট করে আসো। স্যার বলেছে তাই যেতেই হবে হাবিবুর রহমানের। আর হাবিবুর কখনোই স্যারের কথার অমান্য করেননি, তাই তার স্ত্রী সন্তানকে বাড়িতে রেখে একাই চলে আসে। এসে সরাসরি অফিসে যায়, সেখান থেকে ফিল্ডে যায় এবং অফিসে যে কাজ আছে তা করে। কাজ শেষ করতে করতে সন্ধে হয়ে যায়, আর এদিকে ক্লান্ত হয়ে যায় শরীর। তাই আর সে স্ত্রীর কাছে না গিয়ে আজকে রাতটা থেকে কাল আবার চলে যাবে। বাসার চাবিটাও সাথে করে নিয়ে এসেছে। সন্ধ্যার পরে কাজ শেষ হয়। এরপর বাসায় ফিরতে ফিরতে রাত 8টা বেজে যায়। সন্ধ্যার দিকে বাসায় এসে দরজার তালা খুলে ভেতরে ঢোকে। কেমন জানি একটা গন্ধ অনুভব করে ভেতরে ঢুকেই। 5 দিন হচ্ছে ভিতরে মানুষ থাকে না, তার জন্য হয়তো এমন গন্ধ লাগছে। ঘরের সব লাইট জ্বালিয়ে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যায় হাবিবুর। বাথরুমের দরজা খুলেই চিৎকার দেয় জোরে, কারণ তার সামনে একটি বিবস্ত্র মেয়ের লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। চিৎকার দিয়ে সাথে সাথেই বাথরুমের মেঝেতে অজ্ঞান হয়ে যায়। পড়ে যায় হাবিবুর রহমান। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফেরে সে দেখে মেঝেতেই পড়ে আছে, আর পাশে একটা মেয়ের লাশ একদম রক্তমাখা। নিজের ভিতর সাহস নিয়ে ওঠে, বাথরুমের দরজা বন্ধ করে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ে। শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছে তার। শুয়ে শুয়ে ভাবছি, মেয়েটাকে কে মারলো, আর আমার বাসাতে কেন? আর তাছাড়া আমার রুম তো তালা লাগানো ছিল, সেই তালা তো আমি নিজেই খুললাম, তাহলে ভিতরে ঢুকলো কিভাবে? হঠাৎ মনে হলো বাড়ির মালিককে একবার কল দিয়ে জানিয়ে দেবে সব। তখনই মনে পড়ল, না, সবাই তো দোষ দেবে হাবিবুরকে, কারণ তালা সে নিজেই খুলেছে। তালা লাগানো অবস্থায় ভিতরে যে লাশটা কিভাবে আসলো, সেটা যদি কাউকে সে বলে তাহলে সবাই তাকেই পাগল বলবে। পুলিশকেও ফোন করা যাবে না, দেখা যাবে হাবিবুরকে ফাঁসিয়ে দেবে। তাই কাউকে না জানিয়ে লাশটাকে সরিয়ে ফেলতে হবে বাড়ি থেকে। হাবিবুর আসছে প্রায় 5-6 মাস হবে, তাই ওইভাবে কারোর সাথে ক্লোজ হইতে পারেনি। কি করবে কিছুই বুঝতে পারছে না। তার স্ত্রীকে জানালে টেনশন করবে আর ভয় পেয়ে যাবে, তাই তার স্ত্রীকেও জানাচ্ছেন না। এদিকে সারা দিন কিছু না খেয়ে শরীর দুর্বল হয়ে গেছে হাবিবুরের। বিছানা থেকে উঠে কিছু শুকনো খাবার ছিল, সেগুলো খায়। খেয়ে চেয়ারের ওপর বসে থাকতে থাকতে মাথায় চিন্তা আছে, আজকে রাতেই যদি কোথাও ফেলে দেওয়া যায় তাহলে আর ঝামেলা হবে না। এই বিষয়টা মাথায় আসার পর সাথে সাথে একটা বস্তা নেয় এবং বাসায় কিছু হ্যান্ড গ্লাভস ছিল, সেগুলো পরে নেয়। নিয়ে বুকের ভিতর সাহস নিয়ে বাথরুমের দিকে যায়। গিয়ে ভয়ে ভয়ে দরজাটা খোলে, আর খুলতেই মেয়েটাকে দেখে আবারও যেন চিৎকার দিয়ে ওঠে। এমন অবস্থায় নিজেকে শান্ত করে নিয়ে বাথরুমে ঢুকে মেয়েটাকে তার স্ত্রীর একটা বড় ওড়না দিয়ে ঢেকে দেয়। এরপর ধরে ধরে আস্তে আস্তে অনেক কষ্টে বস্তায় ভরে। যখন হাবিবুর লাশটাকে হাত দিয়ে ধরে তখন লাশটা অনেক শক্ত ছিল, আর মনে হচ্ছিল কয়েক ঘন্টা আগেই মারা গেছে। লাশটা বস্তায় ভরানোর পর কিভাবে বাইরে নিয়ে যাবে সেই টেনশনে পড়ে যায় হাবিবুর, কারণ বস্তায় সরাসরি কিছু বের করলে কেউ দেখে ফেলবে, বিপদ হয়ে যাবে। কেউ যদি জিজ্ঞেস করে বস্তায় কি, তখন কি বলবে হাবিবুর? এত কিছু টেনশন নিতে না পেরে বিছানায় বসে যায় হাবিবুর। ঠিক তখনই বাসা থেকে একটা ছোট্ট ট্রাঙ্ক আছে, সেটার উপর চোখ যায় হাবিবুরের। ঠিক তখনই বস্তাটা ট্রাঙ্কটাতে ভরে নিয়ে ট্রাঙ্কটা ঘাড়ে করে রাত 12টার দিকে রওনা হয় লাশটিকে দূরে কোথাও ফেলে দেওয়ার জন্য। মুখে একটা মাস্ক পরে কানটুপি পরে বের হয়েছে হাবিবুর। প্রায় 5 মিনিট ধরে ট্রাঙ্কটাকে কাঁধে নিয়ে হাঁটছে হাবিবুর। হাঁটতে হাঁটতে হুট করে পিছন থেকে কেউ একজন বলে উঠল, হাবিবুর ভাই না? পিছনে তাকিয়ে দেখে কাফি মিয়া। পাশের ফ্ল্যাটেই থাকে হাবিবুরের। তাকে দেখে একটু ভয় পেয়ে যায়, তবুও ভয়টাকে না বুঝিয়ে হাবিবুর কাফিকে বলে, কি অবস্থা আপনার, কেমন আছেন? এই তো আছি। কই যান? আর ট্রাঙ্কটা কেন? এত রাতে ট্রাঙ্ক নিয়ে কই যাচ্ছেন? এখন কি বলবে হাবিবুর কিছু বুঝতে পারছে না। গা ঘামছে তার, ধরা পড়ে যাবে কি কাফি মিয়ার কাছে। ভাবতে ভাবতে হুট করে বলে, না কিছু না, কাপড় চোপড় এগুলো একজনকে দিতে যাচ্ছি, বাসায় পাঠিয়ে দেবে। এত রাতে যে? আর বলিয়েন না, অফিসের কাজ আজকে শেষ করতেই অনেক দেরি হয়ে গেছে। ও আচ্ছা, আপনি না মনে হয় বাড়িতে গেছিলেন, কবে আসছেন? হাবিবুর বলে, আসছি গতকালকে, আবার যাব। আচ্ছা, ট্রাঙ্কটা দিয়ে আবারও বাসায় আসবো, এসে কথা হবে। যাই।
কাফির মিয়াও কোনো কথা না বলে বলে, আচ্ছা ঠিক আছে। ওখান থেকে এগিয়ে যায় হাবিবুর এবং শান্তির একটা জোরে শ্বাস নেয় আর বলে, ভাগ্যিস কিছু বুঝে নাই কাফি, বুঝে গেলে সর্বনাশ হয়ে যেত। লাশটা কাঁধে নিয়ে প্রায় 1 কিলোমিটার হাঁটার পর একটা বড় ডোবা দেখতে পায় হাবিবুর। সেখানেই ট্রাঙ্কটা সহ ফেলে দেয় পানিতে। প্রায় 10-15 ফুট পানি গভীর ছিল, তাই সাথে সাথে ট্রাঙ্কটা ডুবে যায়। রাত 9টা বাজে। বিছানার ওপর বসে দেওয়ালে হেলান দিয়ে আছে জেলার চেয়ারম্যান জহির মিয়া। ভেবেই যাচ্ছে তার মেয়েকে জীবিত পাবে তো, যদি না পায় তাহলে কি হবে। আরও বিভিন্ন চিন্তা ঘিরে যখন তার মস্তিষ্ক ব্যস্ত, এমন সময় হঠাৎ করে মোবাইলটা বেজে ওঠে। অন্যমনস্ক হয়েই ফোনটা রিসিভ করে চেয়ারম্যান সাহেব। ফোনটা ধরতেই ওপাশ থেকে মেয়ের কণ্ঠে বলে, বাবা বাবা আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে বাবা। হঠাৎ করে কণ্ঠটা চিনতে পারলেও বাবা ডাক শুনে বুঝে যায় এটা আফরিন। জহির মিয়া তার মেয়ের এমন আর্তনাদ শুনে নিজেও কেঁদে দিয়ে বলে, মা তুই কোথায় আছিস, কেমন আছিস, আমাকে বল কোথায় আছিস, তোর কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি। আফরিন কি জানি বলতে যাবে, এমন সময় অন্য একজন মোবাইলটা আফরিনের হাত থেকে কেড়ে নিয়ে বলে, তোর মেয়েকে বাঁচাতে চাইলে আজকের মধ্যেই 5 লক্ষ টাকা নিয়ে শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের পিছনে চলে আয়, রাত 10টার মধ্যেই। না আসলে টেনশন নেওয়ার দরকার নেই, তোর মেয়ের লাশ সুন্দরভাবেই তোর ঘরে দিয়ে আসবে আমার লোক। আর হ্যাঁ, ভুলেও যদি পুলিশকে জানাস তাহলে এই জন্মে আর তোর মেয়ের জীবিত মুখ তুই দেখতে পাবি না। নিজেকে চালাক ভাবিস না, তোর মেয়ের শরীরে বোম লাগানো আছে, রিমোটটা আমার হাতে। যদি তোর সাথে একটা পুলিশও দেখি বা এরকম কোনো আঁচ পেলেই টিপে দেব। চেয়ারম্যান হয়েছিস বলে কি ক্ষমতাশালী ভাবছিস? তোর মেয়ের লাশ না দেখতে চাইলে টাকা নিয়ে আয় তাড়াতাড়ি। এমন কথা শুনে জহির মিয়া কি বলবে ভেবে না পেয়ে বলল, আমি আমি টাকা নিয়ে যাচ্ছি, আমার মেয়ের কোনো ক্ষতি করিও না। বলা শেষ হতেই কেটে গেল ফোনটা। আর তাতেই কান্না শুরু করে দেয় জহির মিয়া সহ তার পরিবারের সবাই। এদিকে রাত প্রায় 9টা 20 বাজে। এই রাতে এতগুলো টাকা নিয়ে স্টেডিয়ামের পিছনে যাবে, আবার পুলিশকে ছাড়াই। ভাবনা চিন্তায় পড়ে যায় জহির মিয়া। অবশেষে নিজের মেয়েকে উদ্ধার করার জন্য সমস্ত রিস্ক নিয়ে নিজে একাই রওনা দেয় স্টেডিয়ামের দিকে 5 লক্ষ টাকা নিয়ে। একজন মুখটা খুলে দেয় আর লাশের মুখটা দেখেই নিশাদ বলে, ও মাই গড, এটা তো জমির উদ্দিনের লাশ, মেয়রের বড় ভাইয়ের লাশ। মেয়রের বড় ভাইয়ের সাথে এর আগেও কথা হয়েছিল নিশাদের, তাই একবার দেখেই চিনে যায় জমির উদ্দিনকে। কিন্তু মেয়র সাহেব কেন তার ভাইয়ের উপর সন্দেহ করলো মিছে মিছে? এদিকে তার ভাইকেই মেরে ফেলেছে কে যেন। চেয়ারম্যানের সাথে এত শত্রুতা কি করছে তাহলে? আমরা তো জমিরকে ধরার জন্য সমস্ত প্ল্যান করেছি, এদিকে তিনি নিজেই খুন হয়েছেন। ঘটনাস্থলে লাশটা বেশিক্ষণ না রেখে লাশটা থানায় পাঠানোর জন্য অ্যাম্বুলেন্সকে কল দেয় নিশাদ। এরপর চেয়ারম্যানকে জানানোর জন্য কল দেয় নিশাদ। প্রথম কলটা ধরল না চেয়ারম্যান, এরপর আবার কল দেয় নিশাদ, কিন্তু ধরছে না। আর কল না দিয়ে লাশটা থানায় পাঠানোর পর সেখান থেকে সমস্ত লেখার পর অজ্ঞাতভাবে একটা কেস লিখে আবারও সদর হাসপাতালে পাঠানো হয় ফরেনসিক রিপোর্ট করার জন্য। হাসপাতালে জমির উদ্দিনের লাশটা নিয়ে সোজা ফরেনসিক বিভাগে নেওয়া হয়। লাশটার ফরেনসিক টেস্ট করে রিপোর্টের জন্য সেই রাতেই হাসপাতালের লাশের সাথে যায় নিশাদ। হাসপাতালের ডাক্তার আব্দুর রশিদ সরকার আছেন ফরেনসিক বিভাগের দায়িত্বে, তাই তার সাথেই কথা বলেন নিশাদ। তাকে বলে, ডক্টর, কিভাবে খুন হয়েছে জমির উদ্দিন? শ্বাসরুদ্ধ করে, তবে শরীরের ভেতর মদ জাতীয় অ্যালকোহল সহ বিষ পাওয়া গেছে। এতে ধারণা করা যায় তার কাছের কেউই মদের সাথে বিষ মিশিয়ে মারার প্ল্যান করেছিল। এরপর যখন খুনি দেখলো বিষ দিয়েও মারা যাচ্ছে না, তখন তাকে একটি চিকন তার জাতীয় জিনিস দ্বারা শ্বাসরুদ্ধ করে মারা হয় নেশাগ্রস্ত অবস্থায়। নিশাদ আশ্চর্যসূচকভাবে বলে, আচ্ছা ডাক্তার, বিষ খেয়েও মারা গেল না কেন? ডাক্তার বলে, খুনি একটু বোকা ছিল, সে যে বিষ মদের সাথে মিশিয়েছে সেটা ছিল দুর্বল কিন্তু শক্তিশালী। এই বিষের রিয়াকশন শুরু হয় একটু দেরিতে, তবে খেয়ে কেউ এখনো বেঁচে আছে এমন রেকর্ড এখনো হয়নি। তার মানে জমির উদ্দিনকে শ্বাসরুদ্ধ না করলেও মারা যেত বিষক্রিয়ায়? হ্যাঁ,
কিন্তু খুনির দেরি সহ্য হচ্ছিল না, অথবা এই বিষের কাজ দেরিতে হয় সেটা সে জানতোই না। নিশাদ বলে, কতদিন হচ্ছে মারা হয়েছে তাকে? আনুমানিক 3 দিন। আবার আশ্চর্য হয়ে নিশাদ বলে, এতদিন? কি বলেন? তাহলে লাশের যে কিছু হয়নি? আসলে এখনো লাশটা দেখে মনে হয় 1 দিন হয়েছে মারা গিয়েছে, কিন্তু না, তাকে মারা হয়েছে আজ থেকে 3 দিন আগে। তবে আমার মনে হচ্ছে লোকটিকে মারার পর বেশ কিছুদিন লাশ সংরক্ষণাগারে রাখা হয়েছিল, আর আজকে সন্ধ্যার পরই লাশটিকে পানিতে ফেলে দেওয়া হয়েছে। এবার নিশাদ বলে, আচ্ছা ডাক্তার, কে খুন করেছে? ডাক্তার একটু আশ্চর্য হয়ে বলল, কে খুন করেছে মানে? নিশাদ মুখটা একটু হাস্যকর করে বলে, বলতে চাইছিলাম ভাড়াটে গুন্ডা দিয়ে মারা হয়েছে নাকি খুনি নিজেই তার শত্রু। ডাক্তার আব্দুর রশিদ বললেন, হ্যাঁ, মনে হচ্ছে ভাড়াটে দিয়েই খুন করানো হয়েছে, কারণ যে শত্রু সে যদি নিজে খুন করে তাহলে দেখা যায় অনেক নৃশংসভাবে খুন করে, কিন্তু জমির উদ্দিনকে খুব প্রেসার দিয়ে বা মারামারি করে খুন করা হয়নি। বেশ রাত হওয়ায় নিশাদ ডাক্তারকে বলে, আচ্ছা ডাক্তার, বেশ রাত হয়েছে, আমাকে রিপোর্ট করে দিন, আমি নিয়ে চলে যাই। এদিকে চেয়ারম্যানের মেয়েকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার এদিকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ পাওয়া গেল। বেশ চাপ এসে গেছে এখন খুনিকে আর চেয়ারম্যানের মেয়েকে খুঁজে বের করতে হবে। একটা চ্যালেঞ্জ এসে পড়েছে মাথায়। আচ্ছা ডাক্তার, রিপোর্টটা দেন, আমি চলে যাই, আবার কালকে দিনের বেলায় একবার আসবো। ডাক্তারের কাছ থেকে রিপোর্টটা নিয়ে বাসায় যায় নিশাদ। যেতে যেতে নিশাদ ভাবে, চেয়ারম্যানের মেয়ে নিখোঁজ হয়েছে আজকে 4 দিন হচ্ছে, আর জমির উদ্দিন খুন হয়েছে 3 দিন। তার মানে আফরিন নিখোঁজ হওয়ার পরেই খুন হয়েছে জমির। রিকশায় থাকতে থাকতে হুট করে ফোনটা বেজে ওঠে জহির মিয়ার। ভয়ে ফোনটা বের করে দেখে পিবিআই এর নিশাদ কল করেছে। জহির মিয়া প্রচুর ভয় পেয়ে যায়। পুলিশকে কেউ জানালো নাকি ঘটনা? প্রচুর ভয় পায় জহির মিয়া, তাই ফোনটা রিসিভ করে না। আবারও বেজে ওঠে, তবুও ধরে না ভয়ে, কারণ তার মেয়েকে বাঁচাতে চায় চেয়ারম্যান। টাকা যাই যাক, মেয়ের কিছু হলে সব শেষ হয়ে যাবে। প্রায় 20 মিনিট রিকশায় যাওয়ার পর গন্তব্যস্থানে পৌঁছায় জহির মিয়া। সেখানে গিয়ে যে নাম্বার থেকে কল এসেছিল সেই নাম্বারে কল দেয়, কিন্তু ফোনটা বন্ধ দেখায়। এবার ভয় পেয়ে যায় জহির মিয়া। এতগুলো টাকা নিয়ে এই রাতে একাই দাঁড়িয়ে থাকলে যে কারোরই ভয় লাগবে। বেশ কিছুক্ষণ পর পিছন থেকে একজন বলে, আপনার মেয়ের খোঁজে আসছেন চেয়ারম্যান সাহেব? জহির মিয়া পিছনে তাকিয়ে দেখে ভয় পেয়ে বলেন, আপনি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি। আপনি একজন চেয়ারম্যান হয়েও এমন করবেন আমি ভাবিনি। মানে, এগুলো কি বলেছেন? থানায় বর্তমান ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জবাবে বলে, আইন সবার জন্য সমান, আপনার জন্যও একই। আপনাকে খুনের দায়ে গ্রেপ্তার করা হলো চেয়ারম্যান সাহেব। কিন্তু 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 কার খুন? কিসের খুন? ওসি বলে, থানায় চলেন, সব বলবো। চেয়ারম্যানকে সাথে করে থানায় নিয়ে যায় সাইফুল ইসলাম, গিয়ে লকআপে আটকে রাখে। এরপর রবিকে ডাক দিয়ে চেয়ারম্যানের সামনে নিয়ে আসে আর তাকে দেখিয়ে দেয় সাইফুল। চেয়ারম্যানকে বলে, চেয়ারম্যান সাহেব, বাকি কিছু কি আর বলতে হবে নাকি বুঝে গেছেন? নিজের ভাইকে সম্পত্তির লোভে মেরে ফেললেন? চেয়ারম্যান সাহেব চুপ হয়ে যায়, মাটির দিকে মাথা রাখে। হঠাৎ উত্তেজনায় আকারে চেয়ারম্যান বলে, আমার মেয়ে কোথায়? হ্যাঁ, আই এম এক্সট্রিমলি সরি, আপনার মেয়েকে জীবিত বাঁচাতে পারিনি। আপনার মেয়ের লাশ উদ্ধার করেছি একটি ডোবায়, এবং খুনিকেও বের করেছি। মূল খুনি ছিল আপনার ভাই জমির উদ্দিন, আর আপনার ভাইয়ের খুনি আপনি নিজেই। আপনার সাথে যেমন রবি ছিল, আপনার মেয়েরও খুন করার সময় হেল্প করেছে রহিমা নামের একজন মহিলা। তিনি এখন আমাদের হাতেই রয়েছে। ওর যেন উপযুক্ত শাস্তি হয়। জি, খুনের শাস্তি একই হবে ঠিক আপনার ক্ষেত্রেও। খুনির পরিচয়, সে খুনি। বলেই থানা থেকে চলে গেল ওসি সাইফুল ইসলাম, আর চেয়ারম্যান সহ বাকি যারা জড়িত ছিল তাদেরকে কোর্টে চালান করে। সেখান থেকে বিভিন্ন জন বিভিন্ন মেয়াদে সাজা পায়, এবং সাথে হাবিবুর রহমানও সাজা পায়। হাবিবুর রহমান ট্রাঙ্কটা নিয়ে যেতে যখন কাফি দেখেছিল, তখন কাফি খেয়াল করেছিল ট্রাঙ্কটা থেকে পচা গন্ধ আসছিল, আর ঠিক তখনই ট্রাঙ্কটার নিচে দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়তে দেখে। সন্দেহ করে কাফি। এরপর হাবিবুরের পিছন পিছন গিয়ে সব কিছু দেখে। সাথে সাথে পুলিশকে সব জানিয়ে দেয় কাফি মিয়া। পুলিশ এসে হাবিবুর যে ডোবায় মেয়েটির লাশ ফেলে সেই ডোবা থেকে লাশটি উদ্ধার করে, এবং উদ্ধার করে দেখেন ওটা চেয়ারম্যানের মেয়ে আফরিনের লাশ।
এরপর তখন হাবিবুরকে গ্রেপ্তার করা হয় আফরিনের হত্যার কারণে। হাবিবুরকে রিমান্ডে নিয়ে তার কাছ থেকে সবকিছু শুনে নেওয়া হয়। এরপর নিশাদ হাবিবুরকে নিয়ে তার রুমে যায় এবং সেখানে গিয়ে শুনতে পায় হাবিবুরের রুমের চাবি দুটো, একটা নিজের কাছে রেখেছে আর একটা রুমের বাহিরের গোপন জায়গায় রাখা আছে, যেটা হাবিবুরের ফ্যামিলি ব্যতীত আর একজন জানতো। সেটা হচ্ছে হাবিবুরের কাজের মেয়ে রহিমা। আর সেই সুবাদে রহিমাকেও গ্রেপ্তার করা হয় এবং তাকে রিমান্ডে নিয়ে তার কাছ থেকে সমস্ত কিছু জানা যায়। চেয়ারম্যানকে আজকে রাতে তার মেয়ে কল দেয়নি, দিয়েছিল রহিমা বেগম নিজেই। এরপর আফরিনের গলার মতন করে কথা বলে। রহিমা কথা বলা শেষ হতেই তার ছেলেকে দেয়। এরপর তার ছেলে 5 লক্ষ টাকা দাবি করে। টাকাটা এইভাবে নেওয়ার প্ল্যান ছিল, চেয়ারম্যানের ভাই জমির উদ্দিনে সে তার নিজের বড় ভাইয়ের মেয়েকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে হাবিবুরের রুমে নিয়ে আসে। এসেই রহিমার মাধ্যমে হাবিবুরের ঘরে ঢুকে আফরিনকে ভিতরে বেঁধে রাখে। এরপর জমির উদ্দিন কি যেন কাজে বেরিয়ে যায় আর এরপর ফিরে আসেনি। ফিরে না আসায় রহিমাও তার ছেলে মিলে আফরিনকে মেরে ফেলে। চেয়ারম্যানের কাছ থেকে টাকাটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই পুলিশ ধরে ফেলে রহিমা ও তার ছেলেকে। এদিকে চেয়ারম্যান রবিকে পাঠায় জমির উদ্দিনকে মারার জন্য। জমির উদ্দিনের কাছের একজন মহিলা ছিল রবি, তাই রবি জমির উদ্দিনকে মদের সাথে বিষ দিয়ে মারার চেষ্টা করে। এরপর না মরায় একটি তার দিয়ে গলায় চেপে ধরে মেরে ফেলে। মারার পর একটি আইসক্রিম ফ্যাক্টরিতে তার লাশ রাখা হয় চেয়ারম্যানের উদ্দেশ্যে। এরপর জমিরের লাশটি পুকুরে ফেলে দিয়ে আসে রবি। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।